আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? বৃষ্টি কেমন হচ্ছে? বাতাস হচ্ছে অনেক। এই কক্সবাজারের দিক থেকে কেউ আছেন নাকি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 2-3 মিনিট অপেক্ষা করেন, সবাই জয়েন করুক, তারপর আমরা ক্লাস শুরু করবো। হ্যাঁ, সবাই জয়েন করুক। জি স্যার। আজকে আমি 4টা অঙ্ক করে দিলে আপনাদের সব অঙ্ক পারা উচিত। মাত্র 4টা। অনুপাত খুব মজার একটা অধ্যায়, ছোট্ট একটা অধ্যায়। হ্যাঁ, অনুপাতে আমাদের কাজ কি জানেন? একটা অঙ্কে টোটাল একটা অংশকে বা বিভিন্ন ইয়াকে
ওই অনুপাত আকারে ভাগ করা থাকে। তো অনুপাত আকারে যখন ভাগ করে দিবে তখন আমাদের কাজ হচ্ছে সেই অনুপাতের প্রতি অনুপাতে কত আছে এটার মান বের করা। যেমন একটা অঙ্ক দিয়ে বোঝাই, 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশ। তার মানে এখানে টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 60। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, হ্যাঁ? মজা লাগতেছে লাল দিয়ে। 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশ, তাহলে মোট কয় মিটার? 60 মিটার। এখন এটাকে তিন অংশে ভাগ করছে, একটা 3 অনুপাত, একটা 7 অনুপাত, একটা 10 অনুপাত। ঠিক আছে। এখন আমাকে প্রশ্ন করছে যে টুকরোগুলোর সাইজ কত, মানে প্রত্যেক টুকরোয় কত আছে, মানে যেখানে 3 অনুপাত সেখানে কত টুকরো কত মিটার আছে, যেটা 7 অনুপাত সেখানে কত মিটার আছে, যেটা 10 অনুপাত সেখানে কত মিটার আছে। তো আমাকে আগে যেটা করতে হবে যে এই যে 3 অনুপাত, এই 3 অনুপাতে মোট কতটুকু আছে এটা কিভাবে বের করবো। তখন এই তিনের সাথে আমরা একটা এক্স লিখবো। 3 অনুপাত মানে হচ্ছে 3x পরিমাণ বাঁশ সেখানে আছে। এক্সটা কি? এই যে অনুপাত করা হয়েছে তার প্রতি অনুপাতের মান কত। তাহলে 3 অনুপাত মানে 3x, তাহলে 7 অনুপাত মানে হচ্ছে 7x, 10 অনুপাত মানে 10x। তাহলে একটা অংশে আছে 3x পরিমাণ, একটাতে আছে 7x পরিমাণ, একটাতে আছে 10x পরিমাণ। এবার এই সবগুলো অংশ যোগ করলে আমরা পাবো হচ্ছে 60। তাহলে 3 অনুপাত 7 অনুপাত 10 অনুপাত মানে কি 3x 7x 10x। তাহলে 20x সমান সমান 60। প্রতি অনুপাতের মান হচ্ছে 3। এই যে প্রতি অনুপাতের মান বের করা আজকের একটাই একটাই শেখার জিনিস আজকে। যত অঙ্কই করেন না কেন দিন শেষে ওই অঙ্কে প্রতি অনুপাতের মান বের করতে হবে। তাহলে 3 অনুপাতে কত থাকবে? 9। 7 অনুপাতে 21, আর 10 অনুপাতে 30। এই যে এখানে থাকবে 9 মিটার, এখানে 21 মিটার, এখানে 30 মিটার। এইটা হচ্ছে অ্যান্সার। দেখেন আমার কথাটা বোঝেন কিনা। সবার কি হয়েছে? জি স্যার। করেন, পরের অঙ্ক আপনারা নিজেরা করেন। অংশ অনুপাত ভাগ একই জিনিস, অংশ অনুপাত ভাগ। অংশতে দেওয়া থাকুক, অনুপাতে দেওয়া থাকুক, বা এভাবে ভাগ করা থাকুক, সেম জিনিস। যেমন 17 ভাগ তাহলে 17x, 3 ভাগ তার মানে 3x, 4 ভাগ তার মানে 4x। এই সবগুলো অংশ যোগ করলে টোটাল পরিমাণটা আসবে, মানে 72। 24x সমান সমান 72। এক্স এর মান হচ্ছে 3। এবার আমাকে বলছে বি তে আছে কতটুকু। তাহলে বি তে আছে 3x, তার মানে 9। খুবই সহজ অঙ্ক, আপনি ইজিলি পারবেন। খালি মাথায় নিতে হবে আমাকে এক্স মানে প্রতি অনুপাতের মান বের করতে হবে। আর এটা কি লেকচার 18? হ্যাঁ, এটা লেকচার 18। না, এটা লেকচার 19। নেন এটা আপনারা করেন। 270। তাহলে একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 7x, একটা হচ্ছে 14x। সবগুলো যোগ করলে কত হবে? 2160।
তাহলে 24x কিভাবে বলে সমান ছশো 21, তিরিশ হচ্ছে। x সমান সমান 2160 ভাগ 24, তাহলে এটা আসবে হচ্ছে 90। এখন আমাকে স্যার বলুন, 630। হ্যাঁ, আমাকে বলছে ইভা কত টাকা পাবে। ইভা পাবে হচ্ছে 3 অনুপাত, 270 স্যার। হ্যাঁ 3 নং 27, 270। 270। 27, 270। হুম। কি ভাই। এখানে একটু টেকনিক আছে, সেটা হচ্ছে একজন দিছে 1500 টাকা, একজন দিছে 1200 টাকা, একজন দিছে 1700 টাকা। এখানে অনুপাত না বলে টাকা দেওয়া আছে, তো আমরা এই টাকাটাকেই অনুপাত বানাবো। কিভাবে বানাবো দেখেন। অনুপাত বানানোর নিয়ম হচ্ছে অনুপাতের সংখ্যাগুলো সহমৌলিক হবে, মানে তাদেরকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। কিন্তু এখানে 1500, 1200, 1700-কে 100 দিয়ে ভাগ করা যায়, মানে 15, 12, 17। তাহলে অনুপাতকে আমরা সবসময় কি সংখ্যা দিয়ে প্রকাশ করব? সহমৌলিক সংখ্যা। যেমন এখন সহমৌলিক সংখ্যা হয়ে গেছে। এখন আর 15, 12, 17-কে আপনি কোনো সংখ্যা দিয়ে ভাগ করে আরো ছোট বানাতে পারবেন না। তাহলে এই যে শামীম এ ইনভেস্ট করছে 15x, এ ইনভেস্ট করছে 12x, আর এ ইনভেস্ট করছে 17x। তো ব্যবসা ইনভেস্ট করার পর লাভ লোকসানের নিয়ম কি? যে যে অনুপাতে ইনভেস্ট করবে, যে যে অনুপাতে ইনভেস্ট ইনভেস্ট করবে, অনুযায়ী। সেই অনুপাতে লাভ পাবে অথবা সেই অনুপাতে লোকসান পাবে। তার মানে যে 15x ইনভেস্ট করছে, সে 15x পরিমাণেরই লাভ পাবে অথবা লোকসান পাবে। তাহলে এর লস হবে 15x পরিমাণ, এর 12x পরিমাণ, এর 17x পরিমাণ। এই সবগুলো লস যোগ করলে লসের পরিমাণ হবে 220 টাকা। তাহলে 44x অনুপাতে লস হবে 220, তাহলে প্রতি অনুপাতে লস হচ্ছে 5 টাকা। এখন বলছে শামীমের লোকসান কত? তাহলে শামীমের লোকসান হচ্ছে 15x, কারণ সে 15x অনুপাতে ইনভেস্ট করছে। তাহলে 15x হলে 15 গুণন 75 5, টাকা। তার মানে 75। করেন, এই অঙ্ক করেন, 5-7টা অঙ্ক প্র্যাকটিস করেন, দেখেন আপনারা পারেন কিনা এই নিয়মটা। 3-4টা এরকম নিয়ম আছে, 3-4টা নিয়ম শিখলে আশা করি আপনাদের আর প্রবলেম হবে না, পারবেন। স্যার 2000, 2000 আনসার। আচ্ছা, তাহলে অনুপাতগুলো কিভাবে দেওয়া আছে? 1, 2, 3, 4, 5। তাহলে এই অনুপাতে টোটাল কত টাকা ভাগ করা হয়েছে? 7500। তাহলে সবগুলোকে আমরা যোগ করব, পাবো হচ্ছে 7500। তাহলে 15x সমান সমান 7500, প্রতি অনুপাতে টাকা আছে 500। এবার আমাদেরকে কি বলা হচ্ছে? বৃহত্তর অংশ আর ক্ষুদ্রতর অংশের পার্থক্য। তাহলে বৃহত্তম অংশ হচ্ছে 5x, আর ক্ষুদ্রতম অংশ হচ্ছে x। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে 4x। 4 x এর মান হচ্ছে 500, 2000। তার মানে 2000। অর্থাৎ বৃহত্তম অংশ আর ক্ষুদ্রতম অংশের পার্থক্য হচ্ছে 2000। করেন।
স্যার 200। ৳200 স্যার। স্যার 200 টাকা। সবাই কি পারছেন না করে দিতে হবে? করেছি স্যার। পারছি স্যার। পারি নাই স্যার। পারি নাই স্যার। দেখেন, 1000 টাকা ক ও খ এর মাঝে 1:4 অনুপাতে ভাগ করছে। 1:4 মানে কি, এক্স আর 4x, এই দুইটা মিলে হচ্ছে 1000। 1 = 200। তাহলে কি প্রতি অনুপাতে থাকবে 200। 200। এখন বলছে ক্ষয়ের অংশ, ক্ষয়ের অংশ কত, 4x। 4x মানে হচ্ছে 800 টাকা। এই 800 টাকা সে কি করছে, সে এবং তার মা এবং তার মেয়ে তিনজনের মধ্যে 2:1 অনুপাতে ভাগ করছে। 2:1 মানে কি, 2x x x, এই সবগুলো অনুপাত মিলে কত টাকা ভাগ করছে, 800 টাকা। কারণ সে 4x মানে 800 টাকা পাইছে। তাহলে 4x যদি 800 টাকা হয়, তাহলে x এর মান হচ্ছে 200। তার মানে সে তার মেয়েকে দিছে 200 টাকা, তার মাকে দিছে 200 টাকা, আর সে নিজে রাখছে 2 × 2 = 400 টাকা। এই হচ্ছে তার 800 টাকা। করেন। স্যার ৳240। করার মধ্যে 240। দুইশো 200 চল্লিশ টাকা। 20। আচ্ছা, সবাই পারছেন না করে দিতে হবে? পারছি স্যার। পারছি স্যার। এটা করেন, 20 নম্বর। স্যার ৳1200। স্যার না, 1200 × 12, 144 দিয়ে 2টা শূন্য। স্যার 2400। তাহলে এ বি সি তিনজন আছে, তিনজনের মাসিক বেতন, এক মাসের বেতনের হিসাব কি, এ পায় 2x, বি পায় 3x, সি পায় 5x। তার মানে সি এর বেতন বেশি, এ এর বেতন কম। এটাই বলছে, সি যদি এক মাসে এ অপেক্ষা 1200 টাকা বেশি পায়, মানে প্রতি মাসের হিসাব, মাসে কি পাবে, সি যে বেতন পাবে আর এ যে বেতন পাবে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 1200। কারণ সি এ অপেক্ষা বেশি বেতন পায়। এখানেও তাই দেখা যাচ্ছে 5x বেতন বেশি হবে, 2x বেতন কম হবে। তাহলে তাদের বেতনের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে যতটুকু বেশি পায়। 3x = 1200। তার মানে 3x সমান সমান হচ্ছে 1200। এখন 3x মানে তো আবার এই যে বি এর টাকা, বি এর প্রতি মাসের বেতন 3x। তার মানে বি এক মাসে বেতন পায় কত, 1200 টাকা।
প্রশ্ন করছে বছরে কত টাকা বেতন পায়। তাহলে এক মাসে যদি 1200 টাকা পায়, তাহলে এক বছরে পাবে হচ্ছে 14,400। ওঠায়। স্যার হয়েছে সবার উঠানো? জি স্যার। করেন। স্যার 777 টাকা। 777। স্যার 777। সবাই কি স্যার পারছেন না করে দিব? পেরেছি পারছি স্যার। পারছি স্যার। করেন। এই প্যাটার্নে এটা হচ্ছে লাস্ট অঙ্ক। এরপরে আমরা নতুন নিয়মে যাব। নিয়ে 8 বার শুরু করলো, কফের চেয়ে 35 টাকা বেশি, কফের 70 টাকা বেশি। অনুপাত দেওয়া নয়। 280 টাকা নিয়ে শুরু করলো, ও ও এর চেয়ে 45 টাকা বেশি। আমাদের বিক্রি আবিষ্কার তাহলে কয়জনের টাকা আছে এখানে? তিনজনের। একজন হচ্ছে ক, একজন হচ্ছে খ, একজন হচ্ছে গ। তাহলে বলা হচ্ছে ক খয়ের চেয়ে 45 টাকা বেশি পাইছে। তার মানে কয়ের টাকা বের করতে হলে খয়ের টাকা বের করতে হবে। আবার বলছে খ গয়ের চেয়ে 70 টাকা কম দিয়েছে। তার মানে খয়ের টাকা বের করতে হলে গয়ের টাকা বের করতে হবে। কিন্তু গ সম্পর্কে আর কিছু বলা নাই। তাহলে সবার আগে আমরা ধরবো গয়ের টাকা হচ্ছে এক্স। গয়ের টাকা যদি এক্স হয়, খ গয়ের চেয়ে 70 টাকা কম দিয়েছে, তাহলে এক্স -70। আবার বলছে আহ ক খয়ের থেকে 45 টাকা বেশি দিচ্ছে, তাহলে x -70 + 45। এইটা হচ্ছে কয়ের টাকা, এইটা হচ্ছে ক্ষয়ের টাকা, আর এইটা হচ্ছে গয়ের টাকা। টোটাল এই স্যার তিনজন মিলে কত টাকা দিছে? 280। 280। তাহলে x -70 + 45 কয়ের টাকা, যোগ x-70 ক্ষয়ের টাকা, যোগ এক্স মানে হচ্ছে গয়ের টাকা, সমান সমান 280।
এখান থেকে এক্স এর মান আসবে 125। তার মানে গয়ের টাকা 125, ক্ষয়ের টাকা এক্স এর থেকে 70 কম মানে 55, আর কয়ের টাকা ক্ষয়ের থেকে 45 বেশি তার মানে 100। নর্মালি এই টাকার পরিমাণটা দেওয়া থাকলে আমরা অঙ্কটা খুব সহজে পারতাম, কিন্তু তার আগে এই হিসাবটার কারণে আমাদের অঙ্কে প্রবলেম হচ্ছে। তাহলে গয়ের টাকা এক্স, ক্ষয়ের টাকা গয়ের থেকে 70 কম, আর কয়ের টাকা ক্ষয়ের থেকে 45 বেশি। এবার এই তিনটা টাকার অনুপাত করেন, কারণ কত অনুপাতে টাকা দিছে সেই অনুপাতে লাভ লাভ বন্টন হবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে 20, 11, 25। তার মানে এ ইনভেস্ট করছে 20 অনুপাত, এ করছে 11 অনুপাত, আর এ করছে 25 অনুপাত। এই অনুপাতে ইনভেস্ট করে তারা মোট লাভ করছে 56। তার মানে 20 অনুপাত, 20 অনুপাত লাভ, 11 অনুপাত লাভ, আর 25 অনুপাত লাভ মানে হচ্ছে 56 টাকা। তাহলে প্রতি অনুপাতে লাভ আসবে 1 টাকা। প্রতি অনুপাতে যদি 1 টাকা লাভ আসে, যে 20 অনুপাত ইনভেস্ট করছে তার লাভ আসবে 20 টাকা, যে 11 অনুপাত ইনভেস্ট করছে তার লাভ আসবে 11 টাকা, যে 25 অনুপাতে ইনভেস্ট করছে তার লাভ আসবে 25 টাকা। ঠিক আছে, উদাহরণ অ্যান্সার। তো প্রথমে প্যাটার্নটা আমরা যেটা শিখলাম যে নর্মালি কোনো অঙ্ক দিলে আমরা অনুপাতটাকে আগে এক্স ধরবো, এক্স ধরে এক্স এর মান বের করে সেখান থেকে সংখ্যাগুলো বের করে নিই। নর্মালি যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো প্রক্রিয়ায় আমরা আগে এক্স এর মানটা বের করে নিই। এতক্ষণ পর্যন্ত যা শিখলেন সেখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কারো কোনো প্রবলেম আছে কিনা আগে এটা জানান। না স্যার। স্যার 21 নাম্বারটা আমি পারি না, একটু দেখা দিবেন? কত? 21 নাম্বার অঙ্কটা, এটার আগের অঙ্ক। এটা? জি জি জি। আচ্ছা, এখানে বলছে খ গ অপেক্ষা 222 টাকা বেশি পাইছে। খ গ অপেক্ষা বেশি পাইছে, তাহলে খ এর অনুপাত কত? 5x, আর গ এর -3 অনুপাত 3x। তাহলে এ বেশি পাইছে কম পাইছে কত টাকা? 222 টাকা। এক্স তাহলে এখান মানে থেকে একশো x এর এগারো মান আসবে 111। এগারো। এবার প্রশ্ন করছে ক এর বেতন কত? তাহলে ক হচ্ছে 7 অনুপাত মানে 7x, তাহলে 777। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এবার আমরা এই অঙ্ক করব। স্যার 24 নাম্বারটায় যে শেষের টুকু কে কত পাইলো এইটাতে আমার একটু কনফিউশন লাগতেছে। 20 যে টাকা 11 টাকা যে 25 20 টাকা। অনুপাত ইনভেস্ট করছে সে প্রতি অনুপাতে 1 টাকা করে লাভ পাইলে 20 অনুপাতে সে 20 টাকা লাভ পাবে। জি যে স্যার, জি 11 স্যার। অনুপাত ইনভেস্ট করছে সে 11 টাকা লাভ পাবে। যে 25 অনুপাত ইনভেস্ট করছে সে 25 টাকা লাভ পাবে, কারণ প্রতি অনুপাতে লাভের পরিমাণ 1 টাকা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এবার এটা করেন। পঁয়ত্রিশ স্যার। দেখেন, বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 52, তার মানে বর্তমানে তাদের বয়সের সমষ্টি 52। কিন্তু 5 বছর পূর্বে তাদের অনুপাত ছিল 5:2, 5 বছর পূর্বে। তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x, পুত্রের বয়স ছিল 2x। 35 বছর। এটা হচ্ছে 5 বছর পূর্বে। তাহলে বর্তমানে হলে এর বয়স 5 বছর যোগ প্লাস এক্স হবে। প্লাস 5। 5 বছর পূর্বে থেকে বর্তমানে আসতে হলে এর বয়সও 5 বছর যোগ হবে। তাহলে 5 বছর পূর্বের বয়স যদি 5x হয়, তার বর্তমান বয়স হচ্ছে 5x+5। 5 বছর পূর্বের বয়স 2x হলে বর্তমান বয়স হচ্ছে 2x+5। এই বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 52। সমষ্টি করলাম 7x সমান সমান 5 5 10, ওপাশে গিয়ে বিয়োগ হয়ে হবে 42, এক্স এর মান হচ্ছে 6।
এক্স এর মান যদি 6 হয়, বলছে পিতার বর্তমান বয়স কত, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 5x+5, মানে এটা। 35। তাহলে 5 6 30 যোগ 5, 30 যোগ 5, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 35। স্যার পারছি সবাই? জি স্যার। বুঝতে কি অসুবিধা হয়েছে? না স্যার। না স্যার। নেন পরেরটা করেন। B:3 স্যার, 20:3। আচ্ছা, তাহলে দেখেন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 63 মানে বর্তমানে, এবং তাদের বয়সের অনুপাত 7:2। তাহলে বর্তমানে 7x একজনের বয়স, 2x একজনের বয়স, আর এই বয়সের 69। সমষ্টি হচ্ছে 8 63। অনুপাত 1, 8 অনুপাত 1। তাহলে এক্স এর মান হচ্ছে 7। তাহলে পিতার বয়স 7 7 49, পুত্রের বয়স 7 2 14। এটা হচ্ছে বর্তমান বয়স। আমরা যদি এই বয়সের সাথে, বর্তমান বয়সের সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করি, তাহলে এই অবস্থায় যে অনুপাতটা ছিল 7:2, কথাটা মনোযোগ দিয়ে শোনেন, পরের অঙ্কে লাগবে। এই যে 7:2 অনুপাত ছিল, তাদের যে বয়সটা আসলো, আমি যদি তাদের বয়সের সাথে কোনো কিছু যোগ করি, কোনো কিছু বিয়োগ করি, তাহলে তাদের অনুপাতটা আগের মতো 7:2 থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তো আমাকে এটাই বলছে 9 বছর পূর্বে, তাহলে 9 বছর পূর্বে মানে 9 বছর বাদ দিতে হবে, তাদের বয়সের অনুপাত কত ছিল। তো আমি যদি উভয়ের বয়স থেকে 9 বছর বাদ দিই, স্বাভাবিক আগের অনুপাতটা আর থাকবে না, নতুন একটা অনুপাত আসবে। সেটা কত? 40:5। তো আমি কি বলছি, 8 অনুপাতকে অনুপাত 1, সবসময় সহমৌলিক সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে 8 অনুপাত উভয়কে 1। 5 দ্বারা ভাগ করলে 8:1, এই যেটা অ্যান্সার। তাহলে এখানে যেটা শিখবেন যে অনুপাতের সংখ্যা থেকে কোনো কিছু যোগ বা বিয়োগ করলে অনুপাতটা চেঞ্জ হয়ে যায়। অনুপাতের মূল সংখ্যা থেকে, যে অনুপাতের মূল সংখ্যা কোনটা হয়, এটা না হলে এটা, আমরা যদি এর সাথেও কোনো কিছু যোগ বা বিয়োগ করি, অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এখান থেকেও কোনো কিছু যোগ বা বিয়োগ করি, অনুপাত চেঞ্জ হয়ে যাবে। তার মানে যে বয়সটা থাকবে, যে সংখ্যাটা থাকবে অনুপাতের, তার থেকে যদি আমরা কোনো কিছু যোগ বিয়োগ করি, দেখবেন অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। আমার এই কথাটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। করেন, পরেরটা করেন। তাহলে দেখেন শাহিন আর ইভার বয়সের অনুপাত হচ্ছে 6:5, মানে 6x আর 5x। 8 তাদের অনুপাত বয়সের সমষ্টি 8 অনুপাত 44। 7। ভেরি গুড, 44। তাহলে এক্স এর মান আসবে 4, এটা হবে 4 6 24, এটা হবে 20। এটা হচ্ছে এই অনুপাতে, এই যে অনুপাত সেখানকার বয়স। এবার বলছে 8 বছর পরে। 8 বছর পরে মানে কি, এর সাথে 8 বছর যোগ হবে, 8 এর যোগ। সাথে 8 বছর যোগ হবে। তো এই যে আমরা 8 বছর যোগ করলাম, অনুপাতটা চেঞ্জ হবে। এখন তাদের অনুপাত কত হবে? এটা হবে 8, এটা হবে অনুপাত 7। 7। অ্যান্সার হচ্ছে 8:7। ওই যে অনুপাতের সংখ্যার সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করার সাথে সাথেই অনুপাতটা চেঞ্জ হবে। আগে ছিল 6:5, এখন হবে 8:7। স্যার ক্লিয়ার? জি স্যার। করেন, পরেরটা করেন।
আচ্ছা, এবার পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3, তার মানে 7x আর 3x। দেখেন এবার তাদের বয়সের সমষ্টি, আগের বয়সের সমষ্টি, পরের বয়সের সমষ্টি কিচ্ছু দেওয়া নাই। তার মানে এখন আর আমাদের বয়সটা বের হবে না। তো বয়সটা বের না হলে সমস্যা নাই, এটাই পিতার বয়স, এটাই পুত্রের বয়স, মনে করেন এটাই বয়স। আচ্ছা, এখন বলছে 4 বছর পূর্বে। 4 বছর পূর্বে মানে কি, এর বয়স 4 কমবে, এর বয়স 4 কমবে, তাহলে এখানে 4 কমবে, এখানে 4 কমবে। এই যে 4 বছর বয়স কমালাম, তাহলে এখন কি এদের বয়সের অনুপাতটা কি আগের মতো 7:3 থাকবে? না, তেরো ইস চেঞ্জ টু হয়ে পাঁচ যাবে। তাহলে 5 এখন এই 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? যদি আমি আবার নতুন করে অনুপাত করি, সেই অনুপাতটা হবে হচ্ছে 13:5। 13/5। হ্যাঁ, তো এই অনুপাতকে লেখার নিয়ম কি? এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। পূর্ব মানে রাশি 90 ভাগ লিখতে হয় ওপরে, আর উত্তর রাশিকে লিখতে হয় নিচে। পূর্ব রাশি উপরে, উত্তর রাশি নিচে। এবার আড়াআড়ি গুণ করতে হবে, তাহলে 39x - 52, 35x - 20, তাহলে 4x = 32, অতএব x = 8। তাহলে x এর মান যদি 8 হয়, আমাকে প্রশ্ন করছে বর্তমানে কার বয়স কত। তাহলে বর্তমান বয়স কত ছিল মনে আছে? 7x আর 7x আর 3x। 3x। হ্যাঁ, তাহলে 7x মানে হচ্ছে 27 ছাপ্পান্ন 56 3x মানে হচ্ছে 3 আসতে 24। 24। হয়েছে? জি স্যার। জি স্যার। করেন। ছত্রিশ আর 9 স্যার। হুম, 36 এবং 9 বছর। সুন্দর। তাহলে বলছে পিতার বর্তমান বয়স পুত্রের 4 গুণ, তাহলে পুত্রের বয়স x হলে পিতার বয়স 4x। এবার বলছে 6 বছর পূর্বে, তাহলে এর থেকে 6 বাদ যাবে, এর থেকে 6 বাদ যাবে। এখন যদি পুত্র আর পিতার বয়সের অনুপাত করি তাহলে কত হবে? বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের 10 গুণ, তাহলে 4 গুণ যদি 1:4 হয়, তাহলে 10 গুণ হবে 1:10। এই যে পুত্রের বয়স, পিতার বয়স, পুত্র থেকে 6 কমালাম, পিতার থেকে 6 কমালাম, এখন পুত্র আর পিতার বয়সের অনুপাত হচ্ছে 1:10। পুত্রের বয়সের থেকে পিতার বয়স 10। তারপরে আগের বারের মতো ক্যালকুলেশন। স্যার 1:10 একটু যদি বোঝাতেন। এই যে পুত্রের বয়স পিতার বয়সের 10 গুণ, তাহলে পুত্র যখন 4 গুণ ছিল তখন কি লিখছেন? এক্স আর 4x, মানে 1:4। তাহলে যখন 10 গুণ হবে তখন 1:10। থ্যাংক ইউ স্যার। হুম, এক্স এর মান হচ্ছে 9। এক্স এর মান 9 মানে পুত্রের বয়স 9, আর পিতার বয়স 4 গুণ, তার মানে 36। এই যেটা পুত্রের বর্তমান বয়স, এটা পিতার বর্তমান বয়স। স্যার 4x মানে 6 = 10 ইন্টু x মানে 6, এরকম করলে হয় না? এটা তো অনুপাত হলো না, এটা তো সমীকরণ হলো, আমরা তো সমীকরণ করছিলাম, এই জন্য অনুপাত আকারে শিখাচ্ছি। থ্যাংক ইউ স্যার। করেন, এটা করেন।
স্যার 12 এবং 21। 12 এবং 21। সবাই কি পারছেন? জি জি স্যার। স্যার। তাহলে এটা করে দিলাম না। নেন, এবার এটা করেন। বেসিক্যালি অনুপাত থেকে পরীক্ষায় এই অঙ্কগুলো আসবে। এতক্ষণ যা শিখাইছি এগুলো হচ্ছে বেসিক। এবার অঙ্কটা করেন। স্যার 80 গ্রাম। হুম, তাহলে প্রথম লাইনটা কি? আসি স্যার। 60 লিটার মিশ্রণে কেরোসিন আছে আর পেট্রোল আছে, কি অনুপাতে আছে? 7:3। তাহলে এটা হচ্ছে 7x, এটা হচ্ছে 3x। এই দুইটা যোগ করলে হবে হচ্ছে 60 লিটার। প্রথম অঙ্কগুলোর মতো, 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত হবে হচ্ছে 7:3। তাহলে 7:3 থেকে আমরা 60 লিটার মিশ্রণ থেকে কেরোসিন আর পেট্রোল পাবো 7x আর 3x। তো সেখান থেকে এক্স এর মান আসবে 6। এক্স এর মান 6 মানে হচ্ছে কেরোসিন আসবে 42 লিটার আর পেট্রোল আসবে 18 18। লিটার। এখন আমাকে বলছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে। তার মানে কেরোসিন মিশাবো না, কেরোসিনের সাথে কিছু যোগ হবে না, শুধু পেট্রোলের সাথে যোগ হবে। তাহলে আমরা পেট্রোলের সাথে যদি ওয়াই পরিমাণ পেট্রোল মিশাই, আমরা ধরে নিলাম যে আমরা ওয়াই পরিমাণ পেট্রোল মিশাবো। এখন এই যে পেট্রোল মিশালাম, তাহলে এখন যদি আমরা এই কেরোসিন আর পেট্রোলের অনুপাত করি, তাহলে সেই অনুপাতটা হবে 3:7। তো কি শিখলাম আমরা এতক্ষণ? এই অংশটা শিখছি প্রথম যে 10-12টা অঙ্ক করছি সেখানে, কিভাবে আমরা এক্স এর মান বের করব। আর এখানে আমরা শিখছি অনুপাতের সাথে বা সংখ্যার সাথে কোনো কিছু যোগ বিয়োগ করলে অনুপাতটা চেঞ্জ হয়ে যায়। আগের অনুপাত ছিল 7:3, এই যে ওয়াই পরিমাণ যোগ করার কারণে অনুপাত হয়ে গেল 3:7। এই দুটার কম্বিনেশন দিয়ে এই মিশ্রণের অঙ্ক। এটা শেখার জন্যই বেসিক্যালি আমরা এই নিয়মগুলো প্র্যাকটিস করছি, এই নিয়মগুলো প্র্যাকটিস করছি। আশা করি আপনারা এখন পারবেন। এই হচ্ছে অনুপাতের মেইন পার্ট। 54 এই পাশে নিয়ে গেলে বিয়োগ হবে 240। অতএব ওয়াই সমান সমান 80। তাহলে ওয়াই পরিমাণ মিশ্রণ করলাম মানে 80 পরিমাণ মিশ্রণ করলাম, তাহলে 80 লিটার মিশ্রণ হবে। হুম, উঠান।
যে স্যার শেষ। এইটা করেন 40। টার্ম। স্যার সবার কি হয়েছে? হয়েছে স্যার। কত আসছে অ্যান্সার? 26 স্যার। অ্যান্সার তো শুধু 2-3 জনই বলে, বাকিরা সাইলেন্ট মোডে থাকে। বোঝে কিনা আল্লাহ জানে। তাহলে এখানে আছে হচ্ছে তামা আর হচ্ছে লোহা। অনুপাত কত? 7:6। এটা 7x, এটা 6x। আর দুইটা মিলে কত গ্রাম? 156 গ্রাম। তাহলে এখান থেকে 13x = 156, এর মান আসবে 12। তার মানে তামার পরিমাণ হবে 7×12 = 84, আর লোহার পরিমাণ হবে 6×12 = 82। এবার আমাকে প্রশ্ন কি করছে? কত গ্রাম লোহা মিশাবে। তাহলে আমি লোহার সাথে ওয়াই পরিমাণ মিশাবো। এই যে ওয়াই পরিমাণ মিশালাম, এখন যদি এদের অনুপাত করি, সেই অনুপাত হবে হচ্ছে 6:7। তারপরে আগের বারের মতো ক্যালকুলেশন। ক্লাসে স্যার রেসপন্স করলে পরবর্তীতে গ্রুপ গুলো আছে, ওই গ্রুপে আবার নাম মেনশন করে স্যার কথা বলে, মানে ইনসাল্ট করে স্যার। সেরকম গ্রুপে থাকেন কেন যেখানে ইনসাল্ট হতে হয়? স্যার কিছু তথ্য জানার জন্য মাঝে মাঝে থাকতে হয়। হুম। স্যার উঠানো শেষ। তাহলে আজকের মতো মেইন শেখা শেষ। এখন দুইটা অঙ্ক ফাও, এই দুটো শেখেন। এটা আসলে এই অধ্যায়ের সাথে রিলেটেড না, কিন্তু এখানে আছে, এই জন্য শিখে রাখেন। 38 নম্বর, কুকুর ও খরগোশের অঙ্ক। কুকুর ও খরগোশের অঙ্ক পিলিতে আসে, রিটেনে আসে না। তো কিভাবে করবেন জানেন? কুকুর লিখবেন, খরগোশ লিখবেন, এরপরে অঙ্ক পড়বেন আর সংখ্যা লিখবেন।
কুকুর খরগোশকে ধরার জন্য তাড়া করলো। কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, তাহলে কুকুরের নিচে লেখেন 4। খরগোশ সে সময়ে 5 বার লাফ দেয়, খরগোশের নিচে লেখেন 5। কিন্তু খরগোশ 4 লাফে যতদূর যায়, তাহলে খরগোশের নিচে আবার লেখেন 4। কুকুর 3 লাফে ততদূর যায়, কুকুরের নিচে লেখেন 3। এবার সংখ্যা লেখা শেষ হয়ে গেলে ওপর থেকে নিচ আড়াআড়ি গুণ করে। 16:15। কিন্তু যেটা মনে রাখবেন সেটা হচ্ছে কি চাচ্ছে, অঙ্কে কি চাচ্ছে। অঙ্কে কি কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত চাচ্ছে, নাকি খরগোশ ও কুকুরের গতিবেগের অনুপাত চাচ্ছে? কুকুর খরগোশ নাকি খরগোশ কুকুর, এটা খেয়াল রাখতে হবে। তো যদি কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত চায়, কুকুর যদি আগে থাকে তাহলে কুকুরের ওপর থেকে গুণটা আগে করবে, তাহলে 16 অনুপাত, এই পাশ থেকে গুণটা পরে করবে 15। আর যদি বলে খরগোশ ও কুকুরের গতিবেগের অনুপাত কত, খরগোশ যদি আগে বলে তাহলে খরগোশের উপর থেকে গুণটা আগে করবেন, কুকুরেরটা পরে করবেন। এই যে এটা চাইবে নাকি এটা চাইবে, এটা হচ্ছে এখানে বিষয়। আর এটা কিন্তু কুকুর খরগোশের অঙ্ক না, এটা হচ্ছে গতিবেগের অনুপাতের অঙ্ক। এখানে করিম রহিম দিয়েও দিতে পারে, করিম রহিমকে ধরার জন্য তারা করলো, তাদের গতিবেগের অনুপাত কত, তখন এখানে লিখবেন করিম, এখানে লিখবেন রহিম, দিয়ে সেম প্রক্রিয়া অঙ্ক করবেন। তাহলে এই প্রক্রিয়াটা কখন অ্যাপ্লাই করবেন, যখন গতিবেগের অনুপাত চাইবে। উঠায় নেন। শেষ স্যার। ওকে, কিছু অঙ্ক স্কিপ করে গেছি, এগুলো আপনারা করতে পারবেন। আচ্ছা, প্রথমে এই অঙ্কটা করেন। স্যার x=12। 12 স্যার। তাহলে এটা কি নিয়ম, এটা হচ্ছে এরকম যে চতুর্থ সমানুপাতিক চাইছে। চতুর্থ সমানুপাতিক কিভাবে করবেন, প্রথম সমানুপাতিক অনুপাত দ্বিতীয় সমানুপাতিক সমান সমান তৃতীয় সমানুপাতিক অনুপাত চতুর্থ সমানুপাতিক। a:b, c:d, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এটা হচ্ছে এই অনুপাতের অংশ। তাহলে 3 9, 3 হচ্ছে প্রথম, 9 হচ্ছে দ্বিতীয়, 4 হচ্ছে তৃতীয়, আর চতুর্থ সমানুপাতিকটা আমাদের চাইছে মানে এক্স। তারপরে এটাকে ক্যালকুলেশন করব, 4/x, 3x সমান সমান 36, এক্স এর মান হচ্ছে 12। এই যে এ বি সি ডি, এটাকে বলা হয় ক্রমিক সমানুপাত, a:b সমান c:d, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। এগুলো পরীক্ষায় আসে না, জাস্ট শিখে রাখার জন্য দেখে রাখেন। এরপরে যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে মধ্য সমানুপাত। অর্থাৎ এই যে a:b এর সাথে কি ছিল, c:d, c:d না হয়ে যদি b:c হয়, মানে a/b সমান সমান স্যার b/c, এই x=√729। মাঝখানের অংশটা যদি সমান হয় এটাকে বলা হয় মধ্য সমানুপাত। অর্থাৎ মাঝের অংশটা সমান হলে তার নাম হচ্ছে মধ্য সমানুপাত। তো এই মধ্য সমানুপাতের সূত্র কি, বি আর বি গুণ করলে b² সমান সমান ac। তো এখানে বি 27 হচ্ছে স্যার। এ এবং সি এর মধ্য সমানুপাত, ঠিক আছে। এখানে বি হচ্ছে এ এবং সি এর মধ্য সমানুপাত।
তাহলে যদি কখনো অনুপাতটা এরকম থাকে A:B, B:C, তাহলে মাঝের অংশটা যদি সমান থাকে তখন সেটাকে আমরা বলবো মধ্য সমানুপাত। মধ্য সমানুপাতের জন্য সূত্র কি? মধ্য সমানুপাত স্কোয়ার সমান সমান প্রথম সমানুপাত দ্বিতীয় সমানুপাত, বি স্কোয়ার সমান সমান AC। তো এই অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে 9 আছে, এখানে কিছু নাই মানে এক্স, এখানে কিছু নাই মানে এক্স, আর এটা হচ্ছে 81। এই যে মাঝের অংশটা এখানে সমান, তাহলে x² সমান সমান 9 × 81। এখানে আমরা রুট করব, এখানে আমরা রুট করব। এক্স সমান সমান 3 × 9, এটা হচ্ছে 27। স্যার দুইটা প্রশ্ন চিহ্নের ওখানেই কি 27 হবে? হ্যাঁ, করেন এই অঙ্কটা এবার করেন। চব্বিশ স্যার। স্যার 24। চব্বিশ স্যার। স্যার সবাই কি পারছেন? জি জি স্যার। স্যার। তাহলে টিপুর বয়সও তার বাবার বয়সের মধ্য সমানুপাত। তাহলে টিপুর বোনের বয়স বি, আর তার বাবার বয়স হচ্ছে A আর C, মানে বাবার টিপুর বয়স। তাহলে এখানে সূত্র হবে B² সমান সমান AC। এ এর মান হচ্ছে 12, বি এর মান 48, এখানে হবে B²। তাহলে বি এর মান হবে √ওভার এইটা, 12 মানে হচ্ছে 4 × 3, 48 মানে হচ্ছে 3 × 16। তাহলে 4 কে রুট করলে 2, 9 কে রুট করলে 3, আর 16 কে রুট করলে 4। এই যে অ্যান্সার হচ্ছে 24। উঠায় নেন, যারা পারেননি তারা উঠান নিন। এটা করেন মিশ্র অনুপাত।
105 45 ইস্টু 216 স্যার। এটার নিয়মটা হচ্ছে এরকম যে এটার অনুপাত ঠিক আছে, এটার অনুপাত ঠিক আছে, এটা 3:6 তো থাকবে না, এটা হবে 1:2। কারণ অনুপাত গুলো সবসময় সহমৌলিকে প্রকাশ হয়। এবার নিয়ম হচ্ছে পূর্ব রাশিগুলোকে গুণ করতে হবে। 5, 7 আর 1 গুণ করলে 35। আর 35 ইস্টু পর 72। হ্যাঁ, উত্তর রাশিগুলোকে গুণ করতে হবে, এটা হবে 72। তাহলে পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি, উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি করে যে নতুন অনুপাত পাওয়া যায় তার নাম হচ্ছে মিশ্র। ঠিক আছে, এ হচ্ছে মিশ্র অনুপাত, তারপর হচ্ছে ক্রমিক অনুপাত, আর হচ্ছে আহ মধ্য সমানুপাত, এই তিনটা শিখাই দিই। এই হচ্ছে আমাদের অনুপাতের শেখার বিষয়। আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন, এখন প্র্যাকটিস করেন, আশা করি আপনারা পারবেন। দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। স্যার একটা প্রশ্ন করব। বলেন। স্যার ওই কিছু অঙ্কে আপনার সমষ্টি দেওয়া থাকে আর অনুপাত দেওয়া থাকে, আর বলে যে কত লিটার, মনে করেন যে স্বর্ণ আর আচ্ছা রূপার একটা অনুপাত দেওয়া আছে, তাদের সমষ্টি দেওয়া আছে কত গ্রাম স্বর্ণ মেশালে মোট অনুপাতে 40% স্বর্ণ হবে। এই অঙ্কগুলো কিভাবে করতে হয়? মোট অনুপাতের 40% মানে কি? মানে 4:6 মানে 2:3। এই তো পার্সেন্ট। অংশটাকে অনুপাত বানায় নেবেন, অনুপাত বানায় অনুপাত দিয়ে অঙ্ক করবেন। আমরা বানাইছি না 10 গুণ 4 গুণকে অনুপাত বানায় নিয়েছি না, ওরকম অনুপাত বানায় নেবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার আর কারো কিছু প্রশ্ন আছে? শেষ? কেউ কিছু বলতে চান? অর্ধেক তো কথাই বলে না, হাত মোড়া। স্যার 5 নাম্বারটা আরেকবার বোঝাই দিলে ভালো হইতো। পাঁচ যে পূর্ব নাম্বার রাশি হচ্ছে উত্তর। পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি আর উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি হিসেবে লিখলে যে নতুন অনুপাত পাওয়া যায় তার নাম হচ্ছে মিশ্র অনুপাত। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর কেউ? স্যার 45 নম্বরটা একটু দেখাই দিয়েন। 45 নম্বর মনে হয় এখানে নাই। নাই, এখানে 41-এর পরে আর নাই। ক্লাসের জন্য প্রথম 41টা অঙ্ক ইউজ করি সাধারণত, বাকিগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য। বলেন অঙ্কটা বলেন দেখি শুনি। স্যার এখানে লেখা আছে যদি 5:100 4:64 হয় তবে 4:80 কমা 3:8 এখানে কি আছে? 4:80 আর কমা 3:8। 3:8। দেখেন এইটা হচ্ছে 20 গুণ, এটাও 20 গুণ, তাহলে এটা 16 গুণ, তাহলে এটাও হতে হবে 16 গুণ। রেশিওটা ঠিক থাকবে, এটা 20 গুণ 16 গুণ, ওটা হবে 20 গুণ 48 হবে। 16 গুণ। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রশ্ন নাই আপনাদের?
হয়ে গেল। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।